হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং আমেরিকার দৌড়ঝাঁপটা খুব চোখে পড়ছে। এতদিন আমরা পাকিস্তান এবং তুরস্কের দৌড়ঝাঁপ দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হয় কোথায় যেন কি বদলে যাচ্ছে। আমরা চোখের সামনে যা দেখছি এটাই কি সব, নাকি চোখের আড়ালে পর্দার পেছনে আরো কিছু ঘটছে? বারবার বলছি যে সার্জিও গোর এলেন গেলেন, তারপরে ভারতীয় আরো বেশ কয়েকটা প্রতিনিধি দল এলো গেল, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। এই যে গত দুদিন সার্জিও গোর ভারতের অনেকের সাথে মিটিং করলেন, তার মধ্যে অজিত দোভালের সাথে একদিনে 9 ঘন্টা মিটিং করেছেন। আবার আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে সোজা চলে গেলেন দিল্লিতে, এবং পরের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনেকের সাথে তিনি বৈঠক করলেন। কিন্তু একটা ছবি আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে বসে মিটিং করছে। এই ছবির বাইরেও দীনেশ ত্রিবেদী অনেকের সাথে মিটিং করেছেন, কিন্তু এই ছবিটা দিয়ে কি বোঝানো হয়েছে? অর্থাৎ বাংলাদেশের বিষয় নিয়ে সরাসরি দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে কথা বলছে। এর মধ্য দিয়ে কি আমরা বুঝতে পারি আলোচনার গুরুত্ব? আমেরিকা এর আগে যখন ট্রাম্প নির্বাচিত হলো, নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গেলেন 13ই ফেব্রুয়ারি গত বছরের। ট্রাম্প কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী বা ভারত দেখবেন, এবং যেটা তারা দীর্ঘদিন ধরে দেখে আসছে। কিন্তু তারপরে ট্রাম্প কিন্তু কথা রাখেননি, এবং ট্রাম্পের এই একটা সমস্যা, তিনি যা বলেন তিনি পর মুহূর্তে অন্য কথা বলেন, চোখ উল্টায় দেন, যে কারণে আজকে বিশ্বে কিন্তু অনেক রাষ্ট্রনেতাই বা সরকার প্রধানই ট্রাম্পের চাইতে তাদের উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন আমেরিকা আবারও ইন্ডিয়ার সাথে খুব ঘনিষ্ঠতা গড়ে তুলছে, এবং আমেরিকা এই মুহূর্তে ইরান থেকে একটা সম্মানজনক এক্সিট চায়। ইরান যুদ্ধে যেভাবে জড়িয়ে গেছে আমেরিকা, এবং প্রতিদিন যেভাবে আরো খাদের মধ্যে পড়ছে, তাতে আমেরিকার ভেতরে যেমন ট্রাম্প অজনপ্রিয় হচ্ছে, আমেরিকার অর্থনীতির উপরে যেমন চাপ পড়ছে, তেমন সারা বিশ্বে একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। যত সহজে ইরান আক্রমণ করে বিজয় নিয়ে ঘরে ফিরবে ভেবেছিলেন ট্রাম্প, সেটা কিন্তু হচ্ছে না। এখন আমেরিকা ইরান থেকে সম্মানজনক এক্সিটের জন্য ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছে যে ইন্ডিয়া যেন মধ্যস্থতা করে একটা সম্মানজনক ইতি টানে এই ইরান, ইসরায়েল আর আমেরিকার সংঘাতের। কিন্তু ইন্ডিয়া বলেছে যে তারা চাইলেই আমেরিকার সেফ এক্সিট সম্ভব নয়, কারণ ইরানকে মদদ দিচ্ছে আপনারা জানেন চীন এবং রাশিয়া। যদি চীন এবং রাশিয়ার সহায়তা না থাকতো তাহলে ইরান এভাবে ফাইট ব্যাক করতে পারতো না। সুতরাং রাশিয়াকে কনভিন্স করতে হবে। রাশিয়া যদি কনভিন্স হয় তাহলে এই ইরানের যুদ্ধটা থামানো যেতে পারে এবং আমেরিকার একটা সেফ এক্সিট সম্ভব। রাশিয়া কেন কনভিন্স হবে? ভারত বললেই কি পুতিন শুনবেন? হয়তো পুতিন সেটা বিবেচনা করবেন, কিন্তু পুতিন তখন একটা শর্ত দেবেন। সেই শর্তটা হলো আমেরিকার ইউক্রেনকে নিবৃত্ত করতে হবে। ইউক্রেন যে রাশিয়ার সাথে যুদ্ধে এখনো আছে, সেই জায়গা থেকে ইউক্রেনকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ঘটনাগুলো দেখেন একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে, এবং সেখানে ভারত বলেছে যে তারা তাদের ভূমিকা অবশ্যই পালন করতে পারবে, কারণ তাদের সাথে রাশিয়ার বিশেষ করে একটা খুব ভালো সম্পর্ক আছে, তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো। কিন্তু ভারত এখানে বলেছে যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন সবকিছু বিবেচনা করে ভারতের শর্ত হলো যে আমরা তোমাকে সম্মানজনক এক্সিট পেতে হেল্প করব, তোমার যা যা সেটা করবা, প্লাস বাংলাদেশ থেকে তোমার পা তুলতে হবে। এবং বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমেরিকা কিন্তু এখন ভারতের চোখে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াকে দেখছে, এবং ভারত
এই যে কদিন আগে দেখেছিলেন যে মোদি একটি এক্স হ্যান্ডেলে টুইট করেছে জেডি ভান্সের সাথে ফোন আলাপের পরে, এবং ভারতের পক্ষ থেকে বলেছে যে তারা সবার সাথে আলাপ করবে, জেডি ভান্স, সার্জিও গোর, মার্কো রুবি, বাট তারা ট্রাম্পের সাথে আলোচনায় কম আগ্রহী। যেটা শুরুতেই বলেছি, ট্রাম্প আজ এক কথা বলে, কাল আর এক কথা বলে, ট্রাম্পের কথাবার্তার কোনো মা বাপ নাই। সুতরাং এখন কি হিসেবটা একটু মেলে যে কেন সার্জিও গোর এবং তারপরে ভারতীয় টিমগুলো আসতেছে? কারণ এখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু পরস্পর স্বার্থ যুক্ত এবং খুব লিঙ্কড। আমেরিকা বাংলাদেশ থেকে ভারতের সাথে মিলে কাজ করো, তুমি যে এই যে রেজিম টেনশন যা করছো এখান থেকে সরো, বিনিময়ে তুমি কি পাবা? তোমার একটা ইরান থেকে সেফ এক্সিটের জন্য ভারত চেষ্টা করবে, সেটা চেষ্টা করবে রাশিয়ার মাধ্যমে। রাশিয়া কখন কনভিন্সড হবে? যখন ইউক্রেনকে নিবৃত্ত করা যাবে, সেই ইউক্রেনকে নিবৃত্ত করতে পারে আবার আমেরিকা। একটা চেন রিয়াকশন, মানে একটা একটা করে ঘটনা ঘটবে, বাট একটা বিশ্ব রাজনীতি যে ঠেকসে গিয়া আমাদের এই বাংলাদেশের মতো একটা দেশে। সো এই কারণে এখন বাংলাদেশের ব্যাপারে এই আগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, এই সব কিছুর মধ্যে কিন্তু ভারতের মধ্যস্থতা ছিল। এবং বিক্রম দোরাইস্বামী, যিনি এই সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন, তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার থাকাকালীন তারেক রহমানের সাথে যে নেগোসিয়েশন হয়েছে ভারতের, তিনি ছিল নেগোসিয়েশনের মেইন পয়েন্ট, ফোকাল পয়েন্ট ভারতের পক্ষ থেকে, যেহেতু তিনি লন্ডনে ছিলেন, তারেকও লন্ডনে ছিলেন। তো এখন কথা ছিল এপ্রিলের মধ্যে তারেক রহমান কিছু শর্ত মেনে নেবেন, গণতান্ত্রিক পরিবেশ, ইনক্লুসিভ ডেমোক্রেসি, আইসিটির নামের এই বিতর্কিত আদালতের যে প্রহসনের বিচার চলছে। কিন্তু তারেক কোনো কথা রাখেননি। তারেক তার স্বরূপ দেখিয়ে দিয়েছেন ভারতকে, সে যে ঠিকই ওই তুরস্ক, পাকিস্তান, তার সেই অরিজিনাল বেল্ট এবং টু সাম এক্সটেন্ট চীন, এদের সাথে গিয়ে মাখামাখি শুরু করছে। তো এখন ভারত কিন্তু আর সেই যে কন্ডিশন দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে ক্ষমতা আসতে সহায়তা করেছিল, সেই জায়গাটায় ভারত আর নেই। তারেক রহমান এখন চাইছে যে নতুন করে নেগোসিয়েশন শুরু করতে। তারেক রহমানের নেগোসিয়েশন গুলো কি? তারেক রহমানের নেগোসিয়েশন হলো 2027 সালে এই আইসিটির এই মামলা টামলা এগুলো সে স্থগিত করবে। 2028 সালে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। পরবর্তীতে তার সুবিধাজনক সময়ে, তার সরকার যখন খুব ভালো অবস্থানে থাকবে, সেই সময় সে একটা নির্বাচন দেবে, সেটা 2030 বা ওরকম সময়ে যখন ডিউ হয়। কিন্তু তারেক রহমানকে এখন আর এই নেগোসিয়েশনের সুযোগ দেওয়া হবে না। তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু সে তার স্বরূপ উন্মোচন করেছেই, সুতরাং এখন আর নেগোসিয়েশন নাই, এখন তাকে কি কি করতে হবে সেটি বলে দেওয়া হয়েছে। এই যে এত দৌড়ঝাঁপ, এর মধ্য দিয়ে তারেক রহমানকে বলে দেওয়া হয়েছে যে 22 সেপ্টেম্বর এই আইসিটির এই প্রহসনমূলক বিচারের এই খেলা বন্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের সামনে এখন দুটো পথ, এই দাবিগুলো মেনে নেওয়া এবং বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি চালু করা, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে নিতে হবে। তার মানে এই বিচার বিভাগের স্বাধীনতা, আইসিটির এই প্রহসন বন্ধ করা, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা রায় দেওয়া হয়েছে, এইসব রায় বাতিল করতে হবে, এসব মামলা তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাদের মামলা তুলে নিতে হবে। এই সব মিলিয়ে একটা প্যাকেজ। তারেক রহমান এই দাবি মানতেও পারেন, নাও মানতে পারেন। তিনি যদি মানেন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত নেবে, প্রয়োজনে একটা নির্বাচন হবে। আর তিনি যদি না মানেন, তখন তিনি একটা বিশাল ঝুঁকি নেবেন এবং সেই ঝুঁকি হয়তো এমনও হতে পারে যে তাকে আবারও দীর্ঘ নির্বাসনে চলে যেতে হবে। এখন তিনি এই ঝুঁকি নেবেন কিনা। এদিকে তাকে উস্কাচ্ছে আমাদের সেই গ্যাং অফ ফোর মিডিয়ার। আপনারা মতিউর রহমান চৌধুরীর লেখাগুলো দেখবেন,
প্রথম আলো, ডেইলি স্টারের রিপোর্টিং দেখবেন, নুরুল কবিরের লেখাগুলো দেখবেন। তারা এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন, এটা মোটামুটি ডিসাইডেড। সেটাও কিন্তু তারা নিবৃত্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা বলছে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। এখন তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন তার রাজনীতির ভবিষ্যৎ। তিনি বাংলাদেশে থেকে সবাইকে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করবেন, নাকি বাংলাদেশ থেকে আবার দূরে চলে যাবেন।